ঢাকার বাইরে থেকে বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর এই জায়গাগুলো থেকে ট্রাকে করে অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের ক্যাডাররা ঢুকছে। এবং আওয়ামী লীগ 5ই আগস্ট একটা বড় ধরনের কর্মসূচি ঢাকায় তারা করতে পারে। তো তারা যদি কর্মসূচি করে মাঠ দখল নিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের জন্য মানে ফেল করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সাহস করলাম যে আমাদের টাইমটা দেওয়া ঠিক হবে না, আমি এটা চেঞ্জ করে ফেলি। যে আমি যদি টাইম দিয়ে আওয়ামী লীগকে ব্রিদিং স্পেস দিই, তাহলে এটা আমার জন্য। 14 তারিখের ঘটনায় যদি যাই, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার যদি একটি বক্তব্য, ওই যে রাজাকারের যে বক্তব্যটি রয়েছে, এরপর যখন ক্যাম্পাসে নানা ধরনের বিক্ষোভ তৈরি হলো এবং 15ই জুলাই নারীদের উপর হামলাও করা হলো ছাত্রলীগ দ্বারা, তো এরকম নানা ধরনের ঘটনা রয়েছে। সেই সময় আপনি আসলে কোথায় ছিলেন? এবং এই জিনিসটা তো নিশ্চয়ই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে স্বচক্ষে দেখেছিলেন, বিশেষ করে হলগুলোতে। আমার এখন খেয়াল আছে জসিমউদ্দিন হল, সেখানে সবাই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এরকম একটা স্লোগানও বোধহয় দিয়েছিল। তো সেই সময়টি আসলে আপনি কি ভেবেছিলেন, কই ছিলেন? হ্যাঁ, ওই দিন আমাদের কর্মসূচি ছিল রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে চলে আসি। তো চলে এসে রাতে হচ্ছে আমি আমার চানখারপুলের মেসেজ ছিলাম। হঠাৎ করে আমি ওই ভিডিওটা দেখলাম, শেখ হাসিনা যেখানে স্টুডেন্টদেরকে রাজাকারের সাথে তুলনা করলো। এবং তখন আমরা শুনলাম যে ক্যাম্পাসে স্টুডেন্টরা জড়ো হচ্ছে। অ্যান্ড আমাদেরও ক্যাম্পাসে যারা বিভিন্ন হলে যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তাদেরকে আমরা যোগাযোগ করলাম যে সবাইকে যেহেতু জ্বর হচ্ছে সবাই আসুক। এবং তখন আমি চানখারপুল থেকে আমরা কয়েকজন ক্যাম্পাসে গেলাম। এবং ক্যাম্পাসের টিএসসিতে একটা রাজু ভাস্কর্যে এবং ওইদিকে ভিসির যেই বাসভবন ওইটার সামনে স্টুডেন্টরা জড়ো হচ্ছিল। তো ওই সময় আবার শুনতে পেলাম যে বিশেষ করে বিজয় একাত্তর হলে এবং অন্যান্য বিভিন্ন হলে স্টুডেন্টদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। স্টুডেন্টরা আন্দোলন করার জন্য বের হতে চাচ্ছে, বাট ছাত্রলীগ তাদেরকে বাধা দিচ্ছে, আসতে দিবে না। তো আমি 14 জুলাই ওই দিন আমার জন্মদিন আর কি, এই 14 জুলাই আমার জন্মদিন। তো আমি বিজয়গতর হল আমার হল যেহেতু, তো আমাকে হল থেকে অনেকে ফোন দিচ্ছিল যে আসিফ ভাই আমাদেরকে বেরোতে দিচ্ছে না। তো আমি কয়েকজনকে নিয়ে বিজয়গতর হলের সামনে গেলাম। আমার মনে আছে আমি আর বাকির গিয়েছিলাম, নাহিদ ভাইও ছিল পাশে এবং আরও কাদেরও ছিল, আরও কয়েকজন ছিল। স্টুডেন্টদেরকে বের করে আনার জন্য আমরা বিজয়গতর হলে ছাত্রলীগের যারা নেতা ছিলেন তারা গেটে দাঁড়িয়েছিল এভাবে, আর স্টুডেন্টরা ভিতরে দাঁড়িয়ে ওয়েট করতেছে যে বের হবে। তা আমরা তাদের সাথে কথা বলতেছিলাম যে স্টুডেন্টদেরকে বেরোতে দেন, তারা আন্দোলন করে আবার চলে আসবে, বাট তারা বেরোতে দিবে না। এবং ওইখানে এক পর্যায়ে ছাত্রলীগের ওইখানে যারা ছিল তারা আমার উপরে হামলা করে। আমার শরীরে এখন ওই যে এখানে এখানে দাগ আছে। তখন মারধর করে, মাটিতে ফেলে লাথি দেয়। এবং ওই পরিস্থিতিতে স্টুডেন্টরাও, আমাদের সাথে অনেক স্টুডেন্ট ছিলেন, তারাও একটু রেজড, মানে একটা ক্ষুব্ধ পরিস্থিতি। তা আমাকে মারার পরে তারাও পাল্টা ওটা প্রতিরোধ করে। তো ওই ওই পরিস্থিতিটা এবং পরবর্তীতে ওই রাতের 1টা পর্যন্ত সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে এবং প্রতিবাদ জানায়। এবং ওইখানেই প্রথম ফ্যাসিবাদের যেই একটা গৌরবের জায়গা, ফ্যাসিবাদের যে একটা শক্তির জায়গা, তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তাকে কেউ টার্গেট করতে পারবে না। ওই যে শেখ হাসিনার ওই বক্তব্যের এত তীব্র প্রতিরোধ এবং প্রতিবাদ, ওইটার মধ্য দিয়েই ফ্যাসিবাদের আমার মনে হয় যে গৌরবের জায়গাটা ওইটা ভেঙে যায় এবং ওইটার একটা অন্যরকম সিগনিফিকেন্স আছে ওই দিনের। এবং ওর প্রেক্ষিতে পরবর্তী দিন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইতোমধ্যে অর্ধেক সময় পার করে ফেলেছি। তো জুলাই নিয়ে আমি খুব বেশি প্রশ্নতে যাব না, কারণ আরও অনেক বিষয় আছে। একটি বিষয় একটু জানতে চাই যে ডিজিএফআই বা হচ্ছে আপনাকে আয়নাঘরে বন্দি, আমরা এরকমটাও শুনেছি, এবং যেটি আসলে পরবর্তীতে একাধিকবার বলেছেন, সেটার বিষয়ে কোনো অজানা তথ্য বা যেটি আসলে খুব বেশি সচরাচর বলেননি, কী ধরনের প্রতিকূলতার মাঝে গিয়েছেন, এরকম কোনো কিছু বলতে চান, বা আমাদের যে পডকাস্টের দর্শকরা রয়েছেন যারা দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? না, এই সবগুলো বিষয়ে অনেকবার বলা হয়েছে, আমি আমার বইয়েও লিখেছি। ওই সময়টা খুবই কঠিন একটা সময় ছিল। প্রথমত সবার জন্যই কঠিন ছিল, যারা আন্দোলনে যুক্ত ছিল, লাখ লাখ শিক্ষার্থীরা এবং অভিভাবকরা। কিন্তু ওই সময়টাতে যেটা হচ্ছিল যে আমরা একটা তো হচ্ছে কঠিন সময়, আপনি আন্দোলনের মধ্যে আছেন, আপনি ডিসিশন নিচ্ছেন, আপনি একটা আন্দোলনটা, কিন্তু আমরা কিছু করতে পারতেছিলাম না। যেমন একবার 4 দিন, আরেকবার ডিবিতে 6 দিন, এই আন্দোলনে খুব প্রাইম টাইমে 10 দিন আমি আন্দোলনের সাথে নাই, কোনোভাবেই জড়িত নাই। আমার কাছে আমার ফোন নাই, আমি বন্দি অবস্থায় আছি, বাইরে কি হচ্ছে বুঝতে পারতেছি না। মানে পুরো বাংলাদেশ থেকে আমরা তখন ডিসকানেক্টেড, নিউজও দেখতে পারতেছি না, এরকম একটা পরিস্থিতি। তো ওই সময়টা খুবই
এই জন্য না যে আমি একটা রিস্কের মধ্যে আছি বা আমি এখান থেকে বেঁচে ফিরে কি ফিরি না, ওইটার থেকে বেশি মাথায় কাজ করতেছিল যে আন্দোলনটা আসলে কি হচ্ছে, আন্দোলনটা আবার কি ফেল করতেছে কিনা, আন্দোলনটা ফেল করলে এত এত হাজার হাজার শিক্ষার্থীরা লাখ লাখ শিক্ষার্থীরা নেমে আসলো, তাদের কি হবে, এবং এই আলটিমেটলি ফ্যাসিবাদ আবার হয়তো সগর্বে সে আবার ফিরে আসবে। তো ওইটা অনেক বেশি মাথায় কাজ করছিল, কিন্তু আমরা হেল্পলেস ছিলাম, কিছু করতে পারতেছিলাম না। কারণ আমরা তখন ডিটেনশনে আছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইয়াতে আছে। আমাকে পার্সোনালি সেভাবে ফিজিক্যালি টর্চার করা হয়নি, মানসিকভাবে অনেক চাপ দেওয়া হয়েছে। আন্দোলন তোমরা বাতিল ঘোষণা করো, ভিডিও বার্তা দাও, এটা দাও এটা দাও, এটা তো করা হয়েছে। এই আন্দোলনে আপনার একটি গুরু দায়িত্ব ছিল, সেটি ব্যাপারে আমি অবগত, যে মূলত অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেটি হচ্ছে ছাত্রদল, শিবির, জামাত, তাদের সবার সাথে একটা কমিউনিকেশন করা, এবং সেই জিনিসটার দায়িত্ব বোধহয় আপনার কাছে ছিল, এবং সেটা কিভাবে আসলে করলেন? পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সেইভাবে আমার যোগাযোগ বা সমন্বয় হয় নাই। আমার সমন্বয়ের দায়িত্বটা আমার কাছে ছিল। সমন্বয়ের দায়িত্বটা শিবিরের সাথে সমন্বয়টা অনেক ক্ষেত্রে আব্দুল কাদেরও এটা করেছে, এবং আরও অনেকে হয়তো পার্সোনালি করেছে। বাট কর্মসূচি নেয়ার সময় বা কর্মসূচি নেয়ার পরে সেটা বাস্তবায়নের জন্য তাদের থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, ছাত্রদলের রাকিব ভাইয়ের সাথে আমার কথা হতো, যিনি এখন আহ্বায়ক আছেন। শিবিরের একাধিক ব্যক্তির সাথে কথা হতো। শিবিরের সিবগাতুল্লাহ ভাই ছিলেন, ফরহাদ ডাকসুর জিএস, তারপরে সাদিক ভাই ছিলেন। তো ওনাদের সাথেও যোগাযোগ হতো, এবং ছাত্রদলেরও আরও আরও কয়েকজনের সাথে যোগাযোগ হতো। এখন যদি আসল প্রসঙ্গটায় আসি, যেটি আসলে আমি বলছিলাম যে ঐতিহাসিক লং মার্চ টু ঢাকা, এবং সেই ঘোষণাটা দেওয়ার মুহূর্তের সংলাপটা জানতে চাই। আসলে কী ধরনের পরিকল্পনা ছিল? 30 বা 3 ঘন্টা পর, আপনি বলছিলেন 30 মিনিট বা 3 ঘন্টা পর 6 তারিখের বদলে 5 তারিখে লং মার্চ টু ঢাকা ঘোষণাটা আপনি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, তার আগের কথাগুলো জানতে চাই। ওই সময়টা খুব কঠিন একটা সময় ছিল। প্রথমত আমার সকালে, আগের দিন রাতে এবং সকালে নাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছিল যে ওই সময় সবার সাথে যোগাযোগ করে ডিসিশন নেওয়ার পরিবেশটা ছিল না, কারণ অনেকেই নাম্বার বন্ধ রাখতে হচ্ছিল। কারণ আপনি যদি সেলুলার নাম্বার অন করে থাকেন তাহলে আপনাকে লোকেশন ট্র্যাকিং করে ধরে নিয়ে যেতে পারে। আবার যখন আপনি বাইরে আছেন তখন তো ইন্টারনেট খুব ভালো চলতেছিল না আর কি, স্লো ছিল। তো এই সব কিছু মিলিয়ে তখন বাইরে থাকলে ফোন বন্ধ করে রাখতে হচ্ছে। তো 10টার পর আর নাহিদ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় না। তখন পর্যন্ত অ্যাগ্রিড ডিসিশন ছিল, মোটামুটি আমরা যে কজন আলাপ করার সুযোগ পেয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে আমরা 5 তারিখ সকাল দুপুর বিকাল মিলিয়ে একটা শ্রমিক সমাবেশ, একটা বুদ্ধিজীবী শিক্ষকদেরকে নিয়ে সমাবেশ করব, আর একটা নারীদেরকে নিয়ে সমাবেশ করব। মানে আমাদের হচ্ছে আন্দোলন সফল করার জন্য এই বিভিন্ন কমিউনিটি এবং গ্রুপগুলোকে নিয়ে আলাদাভাবে অ্যাকনোলেজ করা, প্রোগ্রাম করা। এবং 6 তারিখ ছিল লং মার্চ টু ঢাকা, এটাই আমি অ্যানাউন্স করব, এতটুকু ডিসিশন ছিল। পরে নাহিদ ভাই যখন শাহবাগ চলে গেলেন, নাহিদ ভাইয়ের সাথে তার কমিউনিকেশন করার সুযোগ পাইনি। তো এটা আমি মনে হয় 12টা কি 1টার দিকে আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে অ্যানাউন্স করলাম। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কনসার্ন আসা শুরু করলো, আমারও রিয়েলাইজেশন হওয়া শুরু করলো, এবং আমরা দেখলাম যে ঢাকার বাইরে থেকে, বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর, এই জায়গাগুলো থেকে ট্রাকে করে অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের ক্যাডাররা ঢুকছে। এবং আওয়ামী লীগ 5ই আগস্ট একটা বড় ধরনের কর্মসূচি ঢাকায় তারা করতে পারে। তো তারা যদি কর্মসূচি করে মাঠ দখল নিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের জন্য মানে ফেল করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো এবং তখন আমার মনে আছে আমার সাথে বাকের ছিল, আমাকে আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের দুজনেই কল করলো যে ভাই এই ডিসিশনটা রিথিঙ্ক করা যায় কিনা, বা এই ডিসিশনটা আমরা কি সময় বেশি নিয়ে নিচ্ছি কিনা। তো তখন আমার মানে তখন দুইটা দিক ছিল। একটা হচ্ছে যদি এটা 5ই আগস্ট দিয়ে ফেল করে, কারণ আমি নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমি তো অ্যানাউন্সমেন্টটা দেবো, সব দায় আমার উপরে আসার সম্ভাবনা আছে। আবার দায় তো নেওয়া নিয়ে অসুবিধা নাই, কিন্তু 5ই আগস্ট দিলে আপনার লং মার্চ মানে তো হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনাকে ঢাকায় আসতে হবে। ওই সময় যাতায়াত ব্যবস্থাটা খুব একটা ভালো ছিল না, পুলিশ আর্মি বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে রাখছিল। তো আসলে কি রংপুর থেকে বা হচ্ছে রাজশাহী থেকে একটা মানুষ, আমি যদি 4 আগস্ট বিকালে ঘোষণা দিই, 5ই আগস্ট ঢাকায় পৌঁছাতে পারবে কিনা, এটাও কিন্তু একটা রিয়েল কনসার্ন ছিল। আবার এদিকে আওয়ামী লীগ আবার শক্তি সঞ্চয় করতেছে ঢাকায়, তারা
আশেপাশ থেকে লোকজন নিয়ে আসতেছে, ক্যাডারদেরকে নিয়ে আসতেছে। তারা তো এমনিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সাথে আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে অস্ত্রও নাই, এবং তারা আবার দলীয় ক্যাডারদেরকেও নিয়ে আসতেছে। তো ওই সময়ে কলটা নেওয়াটা খুব টাফ ছিল। আমি তখন একটা গ্রুপ কল করি, আমার জানা মতে, আমার যতদূর মনে পড়ে 6-7 জন সেখানে ছিল। রিফাত রশিদ, মাসুদ, কাদের, মাহিন ছিল, ইয়া ছিল, এদিকে বাকের আমার সাথে ছিল, 6-7 জনের মতো ছিল, 6-7 জন আপনি ছিল। কথা বলেছেন, কিন্তু বাট আমার কনসার্নটা ছিল নাহিদ ভাইকে আমি রিচ করতে পারতেছি না, হাসান ভাই, সাজিদ ভাইয়ের সাথেও যোগাযোগ হচ্ছে না। মানে আই হ্যাভ টু টেক দ্য কল, ইয়েস অর নো, হয় 6 তারিখে হবে, নাহলে 5 তারিখ নিতে হবে। তো তখন আমি একটু সাহস করলাম যে আমাদের টাইমটা দেওয়া ঠিক হবে না, আমি এটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, ওদের সাথে একটু কনসালটেশন করা, প্লাস আমার নিজের বোঝাপড়া থেকে যে আমি যদি টাইম দিয়ে আওয়ামী লীগকে ব্রিদিং স্পেস দিই, তাহলে এটা আমার জন্য, আমার একটা বোঝাপড়া ছিল। আমি ক্যালকুলেট করছি যে ঢাকার যদি 2-2.5 কোটি জনসংখ্যা থেকে অর্ধেকও নেমে আসে, অ্যান্ড আশেপাশের জেলাগুলো থেকেও যদি অনেকে আসতে, যেমন রংপুর থেকে কিন্তু আসা সম্ভব নেই এই অল্প সময়ের মধ্যে। আমি এদিকে কুমিল্লা, আশেপাশের 8-10টা জেলা থেকে যদি আসে, তাহলেও আই থিঙ্ক এই ক্রাউড দিয়েই আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। তো ওই বোঝাপড়া থেকেই কাউন্ট করে আমি সাথে সাথে ওই সময় একটা ভিডিও বার্তা রেকর্ড করি যে একটা জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ডেটটা চেঞ্জ করে আনতেছি, আপনারা আগামীকালকেই আসেন, যেভাবেই হোক আসেন। আরেকটা কনসার্নও ছিল যে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, এরকম একটা কথা শুনতেছিলাম আমরা, যে ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায় তাহলে এই ঘোষণাটাই আমি দিতে পারবো না। বন্ধ হয়েও গেছিল, পরবর্তী সন্ধ্যায় হয়েও গেছিল। তো ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায়, এই ঘোষণা কিন্তু আমি আর দিতে পারতেছি না, আমার কাছে তো আর তখন ইন্টারনেটের অ্যাক্সেস নাই। তো ওই ভয় থেকেও আমি তাড়াতাড়ি রেকর্ড করে ভিডিওটা আপলোড করে দিই যে যা হওয়ার হবে।